প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফর্ম থেকে ভাবনায় স্থাপত্য ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। নিজের চিকিৎসার টাকা ছেলের বিয়ের শর্তের উপরে টিকে আছে, এটা জানার পরে একটা মানুষ কি করে বাড়িতে থাকে বলো? আমাদের বড় চাচা ঘর ছেড়ে চলে গেছে, ক্যান্সারের পেশেন্ট, যে কোনো কিছু হতে পারে। ওই সময় আমাদের মাথা কারোই ঠিক ছিল না। তখন আমাদের কি করা উচিত ছিল? বাবাকে খোঁজো। হ্যাঁ, আর তুমি বাবাকে না খুঁজে একজন দোষীকে খুঁজতে ব্যস্ত হয়ে গিয়েছি। ভুল কোথায়? এই যে আমি যে রান্না শিখছি, হ্যাঁ সেগুলো অ্যাপ্লাই করব না? হ্যাঁ না, কেন? কারণ কাস্টমারদের জীবন অনেক মূল্যবান। রুশো, এই তুই আমাকে অপমান করলি। না না, আমি রেস্টুরেন্টটাকে বাঁচাইলাম। রাত 9টা 30 মিনিটে থাকছে একক নাটক। কোনো কোনো সময় অপেক্ষা করানোর চেয়ে অপেক্ষা থাকাটা অনেক বেশি আনন্দের। তোমার জন্য আমার অপেক্ষা করতে বেশ ভালো লাগেনি। তোমার টাইম ম্যানেজমেন্ট এখন আগের মতোই। মেয়েদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একদম কথা বলবে না। তুমি আমার জীবনে প্রথম নাও। প্রেম হইতেছে ফুল বাগিচা, এর যত্ন না করলে আরা গাছে ভরে যায়, বুঝছো? আমার মনে হয় কেউ ওকে ব্ল্যাকমেইল করছে। আমি জানি না আসলে সে কে, আমি না মানুষটাকে চিনি না। সন্তান যত বড় হয় বাবা মার টেনশনও তত বড় হয়। মিলি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ও যদি জানতে পারে খুব কষ্ট পাবে। আমি সবকিছু সামলে নিব। আমি কাউকে ছাড়বো না। নীলের অতীত সম্বন্ধে জানতে চাই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দেওয়াই ভালো। নীলি তোকে স্বপ্ন দেখাবে, কিন্তু বাস্তবে জিরো। আমরা সবাই কোনো না কোনো গোপন নিয়ে বাঁচি। গোপন কথাগুলো না হয় গোপনই থাক। আমি আজীবন চেয়েছি আমার ভালোবাসাটা জিতে যাক। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ দুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের বাঙালিদের, কারণ বাংলা ভাষা যতদিন থাকবে আসলে রবীন্দ্রনাথ ততদিন বেঁচে থাকবেন, কিন্তু তার যে দেহ ত্যাগ করবার দিন সেটা আজকে 22শে শ্রাবণ। তো রবীন্দ্রনাথ মরে গেছেন, কিন্তু তার যেই সৃষ্টিগুলো সেগুলো আমাদের কাছে রয়ে গেছে। সৃষ্টিগুলোর মধ্য দিয়ে আমরা আসলে রবীন্দ্রনাথকে চেনার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, রবীন্দ্রনাথের অনেক রকম ভাবনা অনুধাবন করবার চেষ্টা করি। আপনার কাছে শুরুতেই আমি জানতে চাই যে আসলে রবীন্দ্রনাথ মৃত্যুকে কিভাবে দেখেছেন, ওনার কাছে মৃত্যু বা শোক কেমন ছিল? রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু অনেকবার এসছে, এবং সেটা উনি ওনার যে একটা প্রবন্ধে উনি মৃত্যু শোক বলে একটা বেশি বয়সে 51 বছর বয়সে এরকম সময় হবে, ওনার প্রথম মৃত্যুকে উনি প্রত্যক্ষ করেন হচ্ছে ওনার মায়ের মৃত্যুর সময়। মা যখন মারা যান তখন 10 বছর বয়স। তো সেটা উনি বলছেন যে মা তো অসুস্থ থাকতেন, বারান্দায় শুয়ে থাকতেন। তো মা যখন মারা যাচ্ছেন ওনার কাছে মনে হয়নি কোনো পরিবর্তন, মনে হয়েছে যে মা শুয়েই তো থাকেন, তো শুয়েই তো আছেন। নাই যখন ওনাকে সদর দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হলো, তখন মনে হলো যে মা এই বাড়িতে, এই ঘরকন্যায় আর কখনো ফিরবেন না। এই হচ্ছে ওনার প্রথম মৃত্যুর উপলব্ধি। আচ্ছা, উনি প্রথম বুঝতে পারেননি। অনেক কাছ থেকে দেখা প্রথম মৃত্যু। 10 বছর বয়সে খুব মৃত্যু বোঝার কথাও না আসলে। মা তো শুয়ে থাকেন, তো শুয়ে আছেন, এটা মাঝে নাই সেটা উনি বুঝতে পারেননি। তো প্রথম মৃত্যু শোক হচ্ছে ওনার
নতুন বৌঠান কাদম্বরী দেবী, হ্যাঁ, যেটা উনি স্পষ্ট করে বলেছেন যে মানে জীবনের সাথে এতটাই ওতপ্রোত ছিল, কাদম্বরী দেবী ছিলেন, তো ওনার কাছে মনে হচ্ছে যে এই যে সব কিছু আছে তার মাঝখানে যাকে সবচেয়ে আঁকড়ে ধরেছিলেন তিনিই নাই। যা থাকলো জীবনটা তো থাকলো, আর যা থাকলো না, কাদম্বরী দেবী নাই, নতুন বৌঠান নাই, এই যা থাকলো আর যা রইলো না, এই দুটোর মধ্যে মিল কি করে হবে? এইটা হচ্ছে ওনার একদম প্রথম মানে স্পষ্টত মৃত্যুশোক ওনার যৌবনে, মানে ওনার যে শূন্যতাটা সেই সময় তৈরি হয়েছিল, এবং সেই শূন্য মানে অর্থাৎ উনি বলছেন যে আমি তো থাকলাম, জীবনের আরেকটা যেটা অংশ সেটা তো নাই, ভালোবাসার মানুষটা থাকলো না। ভালোবাসা উনি বলেননি, উনি বলেছেন যে জল, হাওয়া, মাটি যা কিছু আছে সবকিছুর মধ্যে, জীবনের গাঁথুনির মধ্যে ছিলেন হচ্ছে নতুন বৌঠান, একই রকম ভাবে কাদম্বরী দেবী। তো নতুন বৌঠান যখন নাই আর সব আছে, এই যে শূন্যতাটা, যা থাকলো আর যা থাকলো না, এই দুটোর মধ্যে কোনো মতে মিল কি করে করবো? তারপরে আবার বলেছেন যে আঁকড়ে ধরে জীবন তো চলেই যায়, উনি ব্যাক করলেন। তো এরপরে ওনার জীবনে মৃত্যু বারবার এসছে, ওনার স্ত্রীর মৃত্যু, ওনার সন্তানদের মৃত্যু, বাবার মৃত্যু, ওনার খুব প্রিয় একজন মানে নাতনি তার মৃত্যু, ওনার ভাইপোর মৃত্যু, ওনার প্রিয় মানুষের মৃত্যু। উনি বলছেন যে এই যে মৃত্যু শোক, এই মৃত্যু শোকের পরের মৃত্যুগুলি এই শোকের মালা দীর্ঘতর করেছিল। এই প্রথম এই 25 বছরের মৃত্যু শোকটাই ওনার হচ্ছে প্রথম মৃত্যুকে উনি চিনলেন। এটা হচ্ছে বিচ্ছেদের দিক। আপনি বলেছেন মৃত্যুকে কি করে দেখেছেন, মৃত্যু শোকটা এরকম। আর যদি জীবন অবসানের কথা বলি তাহলে বোধহয় এরকমটা ছিল না। আচ্ছা, রবীন্দ্রনাথের তো সবচেয়ে যদি আমরা বলি যে রবীন্দ্রনাথ বেঁচে থাকছেন যেই বিষয়টার মাধ্যমে সবচেয়ে যে সাধারণের মধ্যে উনি প্রচারিত, সেটা তো তার গান। সাহিত্য তো সবাই খুব চর্চা করে না, কবিতা করে, কিন্তু একেবারে সবাই যদি শুনে সেটা রবীন্দ্রনাথের গান। এই খুব কমন একটা গান না, যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এখানে শেষ যে স্ট্যান্জা ওখানে আছে যে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, হ্যাঁ, নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। অর্থাৎ এই যে আমি থাকবো না, এই না থাকাটা আমার না থাকা না, আসলে আমার প্রাণ থেকে যাবে। আমি এই কাল প্রবাহের একটা ঢেউ, উঠলাম চলে গেলাম, কিন্তু প্রাণের বিনাশ নাই। আমার দেহাবসান হচ্ছে, কিন্তু আমার জায়গায় আমার মতো করে আমার প্রাণ অন্য প্রাণে সঞ্চারিত হবে। আমি থাকবো না, কিন্তু কেউ থাকবে, যেটা আমি। আমি কি বোঝাতে পেরেছি? আমি মানে আমি যা বুঝেছি আমি তাই বললাম, বোঝানোর চেষ্টা তো অনেকটা রূপান্তরের মতো। ওই যে এইবার একটু আনকমন গানে যাই, রবীন্দ্রনাথের স্ত্রীর মৃত্যুর পর, মৃগানন্দীর মৃত্যুর পরে ওনার একটা গান আছে, দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এই বিরহ দহন যাচ্ছে ঠিক, কিন্তু মনে আসলে সেই অনন্তের গানই চলছে। মানে শান্তিটা এই জন্য, আনন্দটা এই জন্য যে এই প্রাণ অনন্তে বিলীন হয়ে গেল, বিনাশ হয়নি। ওখানে আরেকটা লাইন আছে, তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে। মানে জীবনটা আসলে একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, মানে এটা কাল প্রবাহের একটা অংশ। কিন্তু জীবনের যে আমাদের কাজ, আমরা বলি যে কর্মের কখনো বিনাশ হয় না, ব্যাপারটা এরকম যে কর্মের কখনো বিনাশ হয় না। এবং এই জন্যই আমরা রবীন্দ্রনাথ ফিরে ফিরে আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই। যা কিছু হই, আমরা রবীন্দ্রসঙ্গীত হয়তো গাইছি, ফিউশনের মাধ্যমে গাইছি, কিন্তু তারপরে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে আছেন বর্তমান। রবীন্দ্রনাথের কাছে মৃত্যু জীবনের অবসান না, দেহের অবসান, দেহাবসান। আমি মহাকালের স্রোতে এসেছিলাম, চলে যাচ্ছি, কিন্তু প্রাণ মহাপ্রাণের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এই হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগে এমনিতেও আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথের গান আসলে সাধারণ মানুষের কাছে বেশি পৌঁছেছে। রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত এই দুটো কি আমরা আলাদা করে দেখছি? আসলে আলাদা করে দেখছি এই অর্থে, একটা হচ্ছে পাঠের, একটা শোনার। হ্যাঁ, শোনার মধ্যে অনেকখানি যোগ হয়। হ্যাঁ,
আবার সেই ওনার কথাই বলতে হচ্ছে, ধরেন যে কবিতাটা আমি পড়ছি বা যেই গানটা, ধরেন উনি যে গানটা লিখছেন যে তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, শুধু আমায় বলো আমায় গোপনে, এই তো প্রেমের গান। তো উনি বলছেন যে যখন এতে সুর যোগ হলো, কথায় আমি যেটা বলতে চাইছিলাম সেটা মনে হচ্ছে যে হেঁটে চলার বিষয়টাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভিন্ন একটা মেসেজ, ভিন্ন একটা কথা বলা হচ্ছে যেটা ঠিক ভাষায় বলা হতো না। সুর তো আচ্ছা। কথাটাকে সুরে কথায় মিলে একটা ভিন্ন অর্থ বলবো কি, একটা ভিন্ন ভাব তৈরি হয়। তৈরি করো তো সেটা ডেফিনেটলি সাহিত্যের চেয়ে তো একটু ভিন্নই। গান যদি আমি বলি, আমি যদি কবিতাকে আর সুর, কাব্য আর সুর মিলে তো গান, তো সেটা তো যৌগ। আমি অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যেমন পানি হবে, পানি তো অক্সিজেন না হাইড্রোজেন না। তো কবিতা আর গান, কাব্য আর সুর মিলে সুর সেটাকে আসলে সংযোগ স্থাপন তৈরিতে একদম, অনেক এবং সাহায্য সেটা একটা করছে। ভিন্ন কিছু তৈরি হয়, মিশ্রণ বলা যাবে না, একটা ভিন্ন মাত্রা তৈরি হয়। কাজেই গান ডেফিনেটলি কাব্য সাহিত্যের চেয়ে আলাদা। আচ্ছা, রবীন্দ্রনাথ সব সময়ের জন্য আধুনিক। একজন শিল্পীর প্রকৃত গুণই কিন্তু সমসাময়িক হওয়া, কিন্তু এই যে যুগের পর যুগ রবীন্দ্রনাথ বেঁচে আছেন এবং তিনি সব সময়ের জন্য আধুনিক, সব সময়কে তিনি উপস্থাপন করছেন, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? সমাজ পাল্টায়, যুগ পাল্টায়, মানে ইতিহাস তো তাই যে একটা সময় সমাজ, একটা সময়, মানে একটা সময়কে আমরা এখন এই সময় আমরা এই কালটাকে, এই এখনকার সময়ের বিজ্ঞানকে নতুন করে ধারণ করছি, কিন্তু কতগুলো বিষয় যেটা মানবীয়, যেটা আমার যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু খুব বেশি পাল্টায় না। যেমন মায়ের সন্তানের প্রতি মায়ের স্নেহ পাল্টায় না, মানে ধরনটা, বাৎসল্য যদি আমি বলি, বা নরনারীর প্রেমের ধরন, এটা পাল্টায় না। আধ্যাত্মিকতা, এখনো বাউলরা গানই করে, বা কেউ কেউ ধর্মকে গ্রন্থ আকারে ধর্মচর্চা করে, আচরিত ধর্ম করে, কেউ কেউ নতুন করে একদম অন্যভাবে আধ্যাত্মিকতা চিন্তা করে। এই বিষয়গুলো তো পাল্টায় না। মানুষের যে ছোট ছোট অনুভূতিগুলো, সেগুলো কিন্তু সমাজ ইতিহাস ভেদে পাল্টায় না। রবীন্দ্রনাথ তো তার গানে ওটাকে ধারণ করেছেন। দারুণ করে বললেন কথাগুলো, আসলেই তাই। হ্যাঁ, তো কাজেই যতদিন মানুষের অনুভূতি থাকবে, যতদিন মানুষ থাকবে, মানুষ থাকলে অনুভূতি থাকবে, অনুভূতি থাকলে রবীন্দ্রনাথ থাকবে। আচ্ছা, এই দেশে রবীন্দ্রনাথের চর্চা একরকম ভাবে হয়, পার্শ্ববর্তী দেশ কলকাতাতে রবীন্দ্রনাথের চর্চা আর একরকম হয়। দুটোই বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, কিন্তু রবীন্দ্র চর্চার জায়গাটা ভিন্ন। ভিন্নতার জায়গাটা আছে কি আমি ঠিক বুঝতে পারি না। আমার কাছে এটা মনে হয় যে একটা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে একটা শূন্যতা তখন হয়েছিল, সেটা তো আসলে ঠিক পুরো বাংলা গানেই হয়েছিল। মানে আমাদের যখন একেবারে পাকিস্তান থেকে দুটো দেশ যখন ভাগ হলো, তখন তো একটা শূন্যতা ছিল বাংলা গানের, সেটা তো উত্তরণ হয়েছে। এখন ওরাও করে চর্চা, আমরাও করি। আমরা যে খুব কম করি আমার তো তা মনে হয় না, বরং আমি কোনো দিক থেকে কলকাতার চর্চায়, এখন তো আর কপিরাইট অ্যাক্ট নাই, রবীন্দ্রনাথ মারা গেছেন বহুদিন হয়েছে, কাজেই সেই আইনগত বাধা যেহেতু নাই, আমাদের এখানে যারা রবীন্দ্রসঙ্গীত করেন তারা রবীন্দ্রনাথের সুরকে, কথাটাকে যতটা শ্রদ্ধা করেন, কপিরাইট উঠে যাওয়ার পরে আমার কাছে কখনো কখনো মনে হয় যে ওপার বাংলা রবীন্দ্রসঙ্গীত, পপুলার রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে, অনেক ক্ষেত্রেই ওই শ্রদ্ধাটা কম। আচ্ছা, কারণ যেহেতু আইনগত বাধা নেই, সুর পরিবর্তন করছে, কথা পাল্টাচ্ছে কোনো ক্ষেত্রে, সেটা বোধহয় আমরা কম করি আমার মনে হয়। আর একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতে যে আবহ, সেটাকে ধারণ করবার জন্য ইনস্ট্রুমেন্ট একটা বড় ভূমিকা পালন করে। তো এখন আসলে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যে ধরনের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, সেটা আপনার কাছে কি মনে হয়? সেটা কি কোথাও না কোথাও তার যে নিজস্বতা, তার যে শ্রুতি মাধুর্যতা, সেটা হারিয়ে ফেলছে কিনা? ধরেন আমি আজিজুর রহমান তুহিন, আমার একটা চেহারা আছে, তো আমাকে যদি সাজানো হয় খুব সুন্দর করে, যদি আমাকে চেনা না যায়, তাহলে এই সাজটা তো অর্থহীন। দেখতে হয়তো ভাল লাগছে, বাহ লোকটা দেখতে সুন্দর, কিন্তু এটা আমি না, অন্য কেউ। তো আমার কাছে মনে হয় যন্ত্রানুষঙ্গ কি করে, ওই মূল মেলোডিটাকে তো উত্তরিত করে, উৎকর্ষ তো সে মেলোডিকে দিবে।
যদি আমি সেই গানটাকেই চিনতে না পারি তাহলে তো এই যন্ত্রটার সঙ্গে মানে গানটা শুনতে খুব ভালো লাগছে, ভেরি গুড, খুব ভালো, বুঝতে পারছি। কিন্তু কথা শুনে যেটা আমি শুনতে চাইছিলাম সেটা থাকছে না। রবীন্দ্রসঙ্গীত শেষ পর্যন্ত আর রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠছে না। এক্স্যাক্টলি। তাহলে সেখানে একটা ব্যর্থতার বড় বিষয় চলে আসে। আমার কাছে মনে হয় সেটা ভালো হলেও ভালো আপনি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। এখানে তো আসলে নতুন যারা তারা গান শিখছে, একদম। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাদের আসলে ভাবনাটা কেমন, তারা কতটুকু সেই জায়গাটুকুতে পৌঁছতে পেরেছে, যেরকম আপনারা আসলে রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন বা আমরা ভালোবেসেছি, তাদের মধ্যে ওই ভালোবাসা বা শ্রদ্ধা এই বিষয়গুলো আছে কিনা? আমার কাছে মনে হয় যে আমার ছাত্রদের এখন যে বয়স, সেই বয়সে আমি রবীন্দ্রনাথকে যা চিনতাম তার চেয়ে ওরা ভালো চেনে। হ্যাঁ, দারুণ ব্যাপার। এটা আমার কাছে মনে হয় যে তার চেয়ে ভালো বুঝে, ভালো চেনে। তবে একটা মনে হয় যেটা, এটা বোধহয় এই সময়ের সমস্যা, এই মোবাইল ফোন। তথ্য প্রযুক্তির যুগের সমস্যা, যে তথ্য খুব সহজ তো এখন। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তথ্যটাকে জ্ঞান ভেবে ভুল করে। ওরা মনে করে যে অনেক জানে, ওরা জানে শুধু ইনফরমেশনটা। ইনফরমেশন, তথ্য কিন্তু জ্ঞান না। তথ্য যখন বোধে উত্তীর্ণ হয় তখন সেটা জ্ঞান। দারুণ করে তো বললেন। এটা আমার কাছে মনে হয় যে একটু অভাব। তো আমাদের যেহেতু তথ্য অবাধ ছিল না, তখন এর খোঁজাটা খুঁজতে গিয়ে তথ্যটা জ্ঞান হয়ে ঢুকতো। ও, এখন কি তো সুন্দর স্ক্রল করে করছি। বললেন কথাটা। হ্যাঁ, আসলে তো সেই জন্য এটা আমার কাছে মনে হয় যে জ্ঞান এদিক আর থেকে তথ্যের একটু- মধ্যে কত পার্থক্য। হ্যাঁ, অনেক পার্থক্য। হ্যাঁ, একদম। আমার মনে হয় আপনার সাথে কথা বলতে গেলে আরো দীর্ঘ সময় আমি আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো, রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে পারবো, আমি নিজেকে আসলে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো। কিন্তু সময় একেবারে শেষ, একেবারে শেষের দিকে এসে আপনার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো না এমনটা তো হতেই পারে না। কোন গানটি শুনছি? আমি ছোট করে একটু তাহলে গাওয়ার চেষ্টা করছি। ওই যে গানটার কথা বললাম না, যে যখন কথা, পড়বে না মোর যখন পায়ের পড়বে না চিহ্ন মোর পায়ের এই চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আপনাকে অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আজকের এই দিনে আপনাকে আমরা পেয়েছি। অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি ভীষণ ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে, আর এনটিভির যারা পেছনে আছেন এবং যারা দর্শকরা দেখছেন তাদেরকে সবাইকে আমার শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।